আমার নাম রীতা। আমি গ্রামের এক গরিব পরিবারে জন্মেছিলাম। আমরা 4টা ভাই বোন ছিলাম। আমার বাবার সমর্থ ছিল না আমাদের 4 ভাই বোনকে সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবে। তাছাড়া গহীন গ্রামের মধ্যে লেখাপড়ার তেমন একটা সুব্যবস্থা ছিল না। আমার খুব মাথা ভালো ছিল। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, হঠাৎ করে একদিন আমার মা আমাকে বলে বসলো, রীতা, তোর তো মাথা ভালো, তাই তোদের 4টা ভাই বোনের মধ্যে তোকে নিয়ে আমি আশা করি, যদিও তুই মেয়ে মানুষ, আমার ইচ্ছা আছে তোকে ডাক্তার বানাবো। তো ভাবতেছি এই গহীন গ্রামে বাস করে অত বড় হতে পারবি না তুই। তাই চিন্তা করলাম তোর নানা নানিদের অবস্থা খুবই ভালো, তাদের আর্থিক অবস্থা যা আছে তোকে লেখাপড়া শিখিয়ে চালিয়ে নিতে পারবে। তাছাড়া কপাল গুনে তোর গরিব বাবার ঘরে আমার বিয়ে হয়েছিল। যা হোক, সেসব কথা থাক। তুই কি বলিস, যদি তোর নানা নানিকে আর তোর মামাকে আমি রাজি করাইতে পারি, তাহলে কি তুই তোর মামার বাড়িতে যাবি? তাছাড়া দেখ রীতা, ওই শহরের পাশাপাশি তোর নানা নানির বাড়ি, ওখান থেকে স্কুল কলেজ সব কিছু সুবিধা পাবি। তখন আমি বললাম, হ্যাঁ মা, এরকম যদি সুযোগ তারা যদি দেয় তাহলে তো ভালোই হতো। এই গহীন চরে বাস করে এত সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আশা তুমি করো না মা। তখন মা বলল, ঠিক আছে, আমি দেখি তোর নানা নানির সাথে আলাপ করে যদি ব্যবস্থাটা করতে পারি সেটাই মনে ভালো হতো। তাছাড়া তোর বাবার অল্প আয়ের টাকায় তোকে এত সুশিক্ষিত মনে হয় বানাবে না। এমনিতেই তুই দেখতে শুনতে ছোটবেলা থেকে একটু হাঁপালো ফোপালো। তুই যখন হাই স্কুলে যাবি বা এসএসসি পর্যন্ত পড়বি, তখনই তুই বিয়ের উপযুক্ত হয়ে উঠবি। দেখিস এই গ্রামের মূর্খ কালচার, এরা সবাই তোর বিয়ের জন্য উঠে পড়ে লাগবে। তার চেয়ে তোকে আমার বাবা মায়ের কাছে সরিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে মা, তুমি কথা বলে দেখো, যদি তারা সুযোগ দেয়। তখন মা বলল, শোন রীতা, তোর বড় মামা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার ছোটগুলো সবাই বিয়ে করছে। তোর বড় মামা আজ পর্যন্ত বিয়ে শাদী করেনি, অথচ সে বড় প্রপার্টি বিজনেস দাঁড় করিয়ে লক্ষ লক্ষ টাকা মাসে আয় রোজগার করে। তোর বড় মামা চাইলে তোকে চালিয়ে নিতে পারবে। আমি দেখি তোর বড় মামার সাথে একবার কথা বলে দেখি। আমি বললাম, তাহলে তো আরও ভালো হয় মা, কারণ বড় মামা যদি এখন আমার পিছে টাকা খরচা করে তাহলে তো তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, কারণ সে অবিবাহিত। তখন মা বলল, হ্যাঁ রে, তুই ঠিকই বলছিস, তাহলে তাই করব, চিন্তা করিস না। তারপরে দিন কয়েক যেতেই আমার মা নানা নানি এবং বড় মামার সাথে আমার বিষয় নিয়ে কথা বলছে। আমার বড় মামা মাকে ধমক দিয়ে বলছে, আপু, তুমি এত চিন্তা করো কেন? তোমার তো সামর্থ্য নেই তোমার 4টা ছেলেমেয়েকে পড়াশোনা করানো। তাই যদি তুমি রীতাকে আমাদের এখানে পাঠিয়ে দিতে সেটাই ভালো হতো, ওর সমস্ত দায়ভার আমি নিয়ে নিতাম। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। মা আমাকে বলল, তুই এখান থেকে একদম ক্লোজ হয়ে যা, তোর মামা তোকে যেতে বলছে। আমি 1 সপ্তাহ পরেই গ্রাম থেকে শহরের পাশে আমার নানা নানির বাড়িতে চলে গেলাম। আমার নানি মুরব্বী হয়ে গেছে, নানাও বৃদ্ধ হয়ে গেছে। আমার 2টা মামা আর একটা খালা, খালার বিয়ে হয়ে গেছে, ছোট মামাটাও বিয়ে করছে। অথচ বড় মামা, সে আজ পর্যন্ত বিয়ে শাদী করেনি। অনেক শিক্ষায় সুশিক্ষিত হয়ে সে বড় বিজনেস দাঁড় করিয়ে ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তারপর হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল, আমি সব কিছু গুছিয়ে নানার বাড়িতে চলে গেলাম। বড় মামা আমাকে বলল, রীতা, কালকে রেডি থাকিস, কালকে তোকে এখানে হাই স্কুলে ভর্তি করে দেব, ভালো স্কুলে, আর রিক্সা রিজার্ভ করে দেব, প্রতিদিন তোকে নিয়ে যাবে নিয়ে আসবে। তোর যা খরচা হয় পড়াশোনা করতে এবং তোর কাপড় চোপড় সব কিছু আমি বহন করব। উপরওয়ালা আমার টাকা পয়সার কোনো কম দেয়নি রে, চিন্তা করিস না মা, তুই এখানেই থাক। আমি মামার কথায় বড্ড খুশি হলাম। মনে মনে ভাবলাম, তাহলে বুঝি এবার মায়ের আশাটা আমি পূরণ করব, কারণ মায়ের বড্ড আশা আমাকে সে ডাক্তার বানাবে। ঠিক আমি যেন তাই হতে চলেছি। আমি পড়াশোনায় খুব মনোযোগী হয়ে উঠলাম। তারপরে এক পর্যায়ে যখন হাই স্কুল থেকে এসএসসিটা পাশ করার পরে আমি কলেজে ভর্তি হলাম, বরণ শহরের একদম নামকরা কলেজে ভর্তি হলাম এবং আমার রেজাল্টও খুব ভালো ছিল। সেখানে টিকলাম, পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। নানা নানি যেন ক্রমেই
বৃদ্ধের রূপ নিতে লাগলো। তারা মুমূর্ষু হয়ে উঠল, ঠিক মতো নিজেরা চলাফেরা করতে পারে না। ছোট খালার বিয়ে হয়ে গেছে, আর ছোট মামাটার বউ একদম দজ্জালের মতো। সে নানা নানিকে অতটা সেবা যত্ন করে না। আমি ভাগ্যিস ছিলাম বলে পড়াশোনার পাশাপাশি আমার নানা নানের খুব খেদমত করতাম, সেবা যত্ন করতাম। আমার বড় মামা আমার এই সমস্ত আচরণ দেখে খুবই মুগ্ধ ছিল, খুবই খুশি হতো। আমি না চাইতেই আমার শখের জিনিস, আমার পোশাক আশাক, তাছাড়া মামা যখন ফ্রি থাকতো তখন মামার প্রাইভেট কারে করে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি একদম তো সেই সময় পরিপূর্ণ একটা যুবতী মেয়ে। এক পর্যায়ে মামা যেন আমার সমস্ত কিছুতেই মুগ্ধ হয়ে গেল। কিন্তু আমার বড় মামাটার একটা ইতিহাস আছে। আমার বড় মামা আমার নানার বড় পক্ষর ছেলে, অর্থাৎ আমার নানার 2টা বউ ছিল। আমার ওই নানার আগের বউটা মারা যাওয়ার পরে ওই একটা ছেলে রেখে মারা যায়। তাই বড় মামাটা ওই 2টা সন্তানের চেয়ে একটু ভিন্ন। তারপরে আমার মায়ের সে সৎ ভাই। এক পর্যায়ে বড় মামা আমার যখন পুরো দায়িত্ব নিয়ে চালিয়ে নিতে লাগলো, হঠাৎ করেই আমি সকালে উঠে নানির বাড়িতে উঠোনটাও আমার ছোট মামানি ঝাড়ু দিত না। আমি উঠোনটা ঝাড়ু দিয়ে বেশ পরিপাটি করে রাখতাম। আমি উঠোন ঝাড়ু দিচ্ছি। বড় মামার অভ্যাস ছিল খুব ভোরে উঠে এদিক সেদিক একটু খালি পায়ে বেড়ানো, এটা সেটা করা, এবং ওই সংসারের কি লাগবে না লাগবে সেগুলা একটু খেয়াল করা। খুবই দায়িত্বশীল ছিল আমার বড় মামা। তারপরে সে বারান্দায় বসে আমাকে ঝাড় দেয়া, আমি যখন ঝাড়ু দিতাম তখন সে ফলো করত। এক পর্যায়ে এক যায় জু যায়, বড় মামার এরকম একটা রূপরেখা আমি দেখতে পেলাম। আমি ক্রমে যেন হাঁপালো ফুপালো একটু মোটাসুটা হয়ে উঠলাম। বেশ, এই অবস্থায় যদি আমি গ্রামে থাকতাম, এতদিনে কবে আমার বাবা মা আমাকে বিয়ে শাদী দিয়ে দিত। কিন্তু শিক্ষিত ফ্যামিলিতে গেছি, এখন তো তাদের আর এই সুযোগটা নেই। তাছাড়া আমার সমস্ত দায় দায়িত্ব আমার বড় মামাটাই নিয়ে নিয়েছে। যা হোক, তারপরে হঠাৎ করে একদিন মামা রাত্রেবেলা শোয়ার আগে আমাকে ডাকলো, বললো, রিতা তুমি একটু এই রুমে আসো তো। আমি পড়াশোনা করতেছিলাম, তখন প্রায় রাত 11টা বেজে গেছে। আমি মামার রুমে গিয়ে বললাম, মামা কিছু বলবেন, কিছু হলো? বলছে, মারে কি বলবো তোমাকে, আমি অসুস্থ হয়ে গেছি। মানে এত বড় ব্যবসা, প্রপার্টি আর এই লোকজন নিয়ে মানে সামলাইতে সামলাইতে আমি যেন একদম খুব হয়ে গেছি, মানে খুবই ব্যস্ত। আমার হার্টের প্রবলেম। আসলে আমি বিয়ে শাদি করিনি, কেন জানো? আমি বললাম, কেন? বলছে, সে কথা তোমাকে একদিন আমি শোনাবো, হয়তো এই জীবনে আমার কোনোদিন বিয়ে শাদি করা হবে না। আমি বললাম, সেটা আবার কেমন কথা? উপরওয়ালা আপনার এত অর্থ আবেজিত প্রপার্টি দাঁড় করে দিয়েছে, আর আপনি বিয়ে করবেন না? তাছাড়া আপনাকে তো দেখতেও মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম একটা ছেলে, আপনি দারুণ। তবে এই কথা বলছেন কেন? কি এমন প্রবলেম হয়েছে আপনার যে আপনি কোনোদিনও বিয়ে করবেন না? তখন মামা বলল, শোনো, যে কথা আমি ইতিপূর্বে কাউকে বলিনি, তুমি একটা সংসারে মেয়ে, তোমার সমস্ত চলাফেরা চাল চড়ানি আমি বুঝতে পারি। দেখো রিতা, আমি তোমার মায়ের কিন্তু আপন মায়ের পেটের ভাই বোন না, আমি তোমার মায়ের সৎ ভাই। কিন্তু সে যে আমি কোনোদিনও সেভাবে মনে করে তোমার মাকে আমি দেখিনি। তাই চিন্তা করলাম, একটা গরিব বোনের যদি একটা সন্তানকে আমি মানুষ করতে পারি, কারণ নপুরালা তো আমার কম দেয়নি, তাই তোমাকে এখানে নিয়ে এসে আজ লেখাপড়ার দিক দিয়ে এতদূর নিয়ে আসছি। তাছাড়া তুমি ছাত্রী হিসাবেও খুব ব্রিলিয়েন্ট ছাত্রী, পড়াশোনার দিক দিয়ে তুমি খুব ভালো আছো। আশা করি তোমাকে আমি ডাক্তার বানিয়েই ছাড়বো, যদি তোমার সেই ইচ্ছাটা থাকে। আমি বললাম, হ্যাঁ মামা, অবশ্যই আমার সেই ইচ্ছা আছে। তখন মামা বলল, যে কারণে আমি তোমাকে ডাকছি আমি তো ভুলেই গেলাম, আমি আর হাড়ের সমস্যা হয়েছে, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করালাম। চিকিৎসার রিপোর্টে আমার হাড়ের প্রবলেম ধরা পড়ছে। এই দেখো কতগুলো ওষুধ লিখছে। এখন আমি তো ব্যবসার কাজে ব্যস্ত থাকি, অতটা খেয়াল আমার থাকে না আমি কি করে ওষুধ খাবো। তাছাড়া এই জলমে একটা বিয়ে শাদিও করলাম না, বিয়ের বয়স তো পার হয়ে যেতে লাগলো, আর কবে বিয়ে করব। মনের মধ্যে চাপা কষ্ট নিয়েই আসি গো, টাকা পয়সা থাকলে আর কি হবে। উপরওয়ালা সবাইকে সবকিছু দেয় না, একটা না একটা কিছু কম দিয়ে রাখে, যেটা আমি বড় মামার কথায় কেমন যেন একটু বিস্মিত হয়ে উঠলাম যে মামা এ সমস্ত কি বলছে, তার কি এমন সমস্যা, আমাকে এটা দেখতেই হবে, কারণ সে আমার জীবনটাই বদলে দিয়েছে।
তার জন্য আমি কি কিছুই করতে পারবো না? এটা ভেবে একটু এঁটে পেটে মামার পাশে বসলাম। বললাম, মামা, এই সমস্ত কথা ছাড়েন তো, বলুন আপনার কি সমস্যা, আর ডাক্তার আপনার হাড়ের রোগ ধরছে, কি হয়েছে আপনার? তখন মামা বলল, শোনো, আমি যতদিন বাঁচব এই ওষুধ আমার চলবেই, প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটা করে। আমি তো আবার একটু বেখেয়ালি, ব্যবসার কাজে ব্যস্ত থাকি, অত আমার মনে থাকে না। তাই তোমাকে ডাকলাম, প্রতিদিন রাত্রে শোয়ার আগে তুমি একটু দায়িত্ববান হয়ে আমার এই ওষুধটা খাওয়ার কথা মনে করে দেবে, পারবে তো? আমি বললাম, হ্যাঁ মামা, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আপনি আমার এত কেয়ার করছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? আজ থেকে আপনার সমস্ত দেখাশোনার দায়িত্ব আমার। আমি আপনার খেয়াল করব, যেহেতু আপনি বিয়ে শাদী করেননি, ঘরে মামানে নেই, কে আপনার এত খেয়াল খুশি রাখবে? আমি রাখবো, যান, কথা দিলাম আপনাকে। মামা যেন খুব খুশি হলো আর বলল, রিতা, সত্যি তুই আমার খেয়াল রাখবি তো? আমি বললাম, হ্যাঁ। এমন করে বলছো কেন? বললো, সত্যি বলছিস? আমি বললাম, হ্যাঁ। তখন মামা বলল, তাহলে তোকে আর একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ মামা, বলে ফেলাম। তো কি কথা? বলছে, দেখ, তুই একটা পরিপূর্ণ যুবতী মেয়ে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হচ্ছিস। তাছাড়া দেখ না, তোর ছোট মামা বিয়ে করছে, ওর বউটা কেমন অমনোযোগী, আমার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন একদম করতে চায় না, বড় লোকের মেয়ে বলে কথা। তার অর্থ আভিজাত্যের অহংকারে সে যেন হাত দিয়ে ভাতটাও খেতে চায় না। দেখো না, তুমি আমার বাড়িতে আসছো, অথচ সকালের উঠোন ঝাড়ুটা তোমাকে দিতে হয়। সে একদম তোমার উপর ছেড়ে দিয়ে হাত তুলে বসে থাকে। এটা আমি খুব খেয়াল করে দেখছি। তাছাড়া সকালে ঘুম থেকে দেরি করে ওঠে। আমি শহরে যখন আমার ব্যবসা সামলানোর জন্য ঠিক টাইম ধরে যাওয়ার জন্য প্রস্তুত হতে যাই, ছোট বউ ঠিকমতো ভাতটাও রান্না করে দিতে চায় না। তুমি না আসলে যে কি হতো আমার? আমি বললাম, মামা, এসব ছাড়েন তো, এসব কি বলছেন? কিন্তু আমার বিয়ের পরে আপনার এত টেক কেয়ার কে করবে শুনি? তখন মামা বলল, স্বামী কি আর জীবনে কখনো বিয়ে করব? শুনো, তোমার বিয়ে হওয়ার আগে যেভাবে যতদিন আমি চলি, তারপর কি হব আমি জানি না। আমার ভিতরে যে রোগ হয়েছে, কতদিন বাঁচবো আমি তাই জানি না, আর বিয়ের কথা বলছো। তারপরে আমি মামাকে আরো জব্দি করলাম, মামা, আপনার কি সমস্যা, একটা কথা বলুন তো। আপনি বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ এতদিনে বিয়ে করলেন না, প্রবলেমটা কি? তখন মামা বলল, শোনো, আসলে আমি আজকে না হয় ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে আসলাম, কিন্তু অনেক দিন আগে থেকেই আমার হার্টের সমস্যা। এটা আমি কাউকে শেয়ার করিনি। এতটাই সমস্যা হয়ে গেছে, ডাক্তার বলছে আপনি একবার মিনি স্টপ করছেন, যদি আর একবার স্টপ করেন না তাহলে রিস্কে থাকবেন। উপরওয়ালা চাইলে আপনি বেঁচে যাবেন, না হলে পরবারে চলে যেতে হবে। তাই এই চিন্তা করে পরের মেয়েকে আমার ঘরে নিয়ে এসে তার জীবনটা নষ্ট করতে চাই না আমি। সেই জন্যই বিয়ের কথাটা একদম ছেড়ে দিয়েছি। তখন আমি বললাম, তাই নাকি? তাহলে আপনার মধ্যে কি কোনো শখ আহ্লাদ নেই? তখন মামা বলল, হ্যাঁ, শখ আহ্লাদ কার জীবনেই না থাকে বলো? তুমি একটা মেয়ে মানুষ, তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। একদিন তোমারও স্বপ্ন আছে, তুমি পরের ঘরে যেয়ে সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। অমনটা স্বপ্ন আমারও আছে, কিন্তু আমি তো টাকা পয়সার দিক দিয়ে একদম প্রতিষ্ঠিত। কিন্তু পরের মেয়েকে নিয়ে এসে যে সংসার করতে পারবো না একটা দিনও। তখন আমি বললাম, তাহলে আপনার এই ইচ্ছা কি কোনোদিনও পূরণ হবে না? তখন বলল, কি জানি কিভাবে পূরণ করব। তাছাড়া দেখো, আমি এমনই একটা ছেলে, টাকা পয়সা হাত ভরা আছে, অথচ কোনো খারাপ বন্ধুদের সাথে একটু সঙ্গ দেয়নি। কোনো পতিতলায় বাইজাখানা বা আবাসিক হোস্টেলে কত মানুষ, কত মেয়ে, কত জায়গায় যায় যুবক বয়সে। কই, আমি তো কোনোদিন এরকম রূপরেখা, এরকম নেশা আমার মধ্যে নেই। আমি এগুলোও করলাম না। একটা মেয়ের সাথে জীবনে সঙ্গম পাওয়াটা আমার জীবনে খুবই একটা শখের বিষয় ছিল, কাল্পনিক যেন, কিন্তু কোনোদিনও তা আমার হয়ে ওঠেনি। কিন্তু আমার ইচ্ছাটা একটা দিনের জন্য হলেও কে পূরণ করবে? কার কাছে আমি আপত্তি করব? তখন আমি যেন অবাক হয়ে গেলাম। আমি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। তাকে আর আমি কি বলবো, কি করে এই কথার উত্তর দিব? তারপরে যা হোক, আমি চুপ করে থাকলাম। বললাম, মামা,
আপনি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ুন, আর আগামীকাল থেকে আমি নিয়মিত আপনার ওষুধ খাওয়ার কথাটা মনে করে দেব। তখন মামা আমার দরজা খুলে বের হতেই বলছে, রিতা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, খুব পছন্দ হয়। তোমার চেহারা, চাল চলন আর তোমার দায়িত্ববান সমস্ত কিছু আমাকে মুগ্ধ করে দিয়েছে। আমি মুচকে হাসি দিয়ে আমার রুমে চলে আসি। আমি আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে যাই। অনেক রাত জেগে পড়াশোনা করতে হতো, কারণ মায়ের স্বপ্ন আমাকে ডাক্তার হতে হবে, বড় মাপের ডাক্তার। তাই আমি যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছিলাম। তারপরে এক যায় দু যায়, আবারও হঠাৎ করে একদিন মামা আমাকে ডেকে বসলো, বলল, রিতা, এদিকে আসে তো। তখন আমি হয়তো এমন একটা সময়, রাত প্রায় 12টা বেজে গেছে, পড়াশোনা শেষ করে মাত্রই ঘুমাতে যাব। তখন মামার ডাকে আবারও মামার রুমে আসলাম। বললাম, মামা, কিছু বলবেন? বলছে, এই ঝড় থেকে তোমার জন্য দেখো তো কয়েক পিস 3 পিস নিয়ে আসছি, কাপড় সুপড় আমার পছন্দের, কেমন হয়েছে দেখো তো। আমি খুব খুশি হলাম। বললাম, তবে এত রাত্রে এগুলা দিচ্ছেন? নিয়ে আসছেন তো সন্ধ্যা রাত্রে। বলছে, এটা তোমাকে সারপ্রাইজ দেবো একা একা বলে, হ্যাঁ, এই জন্য তোমাকে বলিনি কিছু। এখন নাও, তুমি খুশি হয়েছে তো? বলছে, খুশি মানে কি? আমি দারুণ খুশি হয়েছি। বাবা মার সংসারে থাকলে হয়তো এটা আমার কপালেই জুটতো না। কারণ বাবার অল্প টাকা রোজগারের টাকায় কি করে বাবা আমাকে এই সমস্ত পোশাক আশাক কিনে দিত? বুদ্ধি করে যে মা তোমার কাছে পাঠিয়েছিল, ভাগ্যিস, এটা আমার কপাল। এই বলে আমি আমার পোশাকটা ওইটা নিয়ে বেশ রুমে চলে আসতে লাগলাম। বলছি, দাঁড়াও, যেও না তুমি। এই কালারের পোশাকটা তুমি একটু রুম থেকে চেঞ্জ করে এটা পরে আমার সামনে আসো তো, দেখি তোমাকে কেমন মানায়। আমি চিন্তা করলাম, মামা তো কোনোদিন বিয়ে শাদী করবে না, হয়তো বা মামার ইচ্ছে হয়েছে আমাকে একটু সাজুগুজু করে দেখার। এ কথা চিন্তা করে ওই রাত দুপুরে আমি আমার রুমে এসে পোশাকটা চেঞ্জ করে মামার নিয়ে আসা নতুন পোশাকটা পরিধান করলাম এবং গ্লাসের সামনে দাঁড়িয়ে ইচ্ছে মতো সাজুগুজু করলাম। তাছাড়া আমি একটু দেখতে শুনতে মতো ছিলাম, বেশ মানিয়ে এসে পোশাকটা। আসলাম মামার সামনে। মামা যেন আমাকে দেখে আচমকে উঠে শুয়েছিল, সে উঠে বসে পড়ল। বলছে, বাহ, চমৎকার, এত রূপবতী সুন্দরী তুমি, তোমাকে পোশাক পরালে এত সুন্দরী লাগে, দারুণ লাগছে রিতা তোমাকে। তোমাকে তো আগে কখনই এত সুন্দরী লাগেনি, আজকে যেন তোমাকে দেখে আমার মনটা ভরে গেল, খুব ভালো লাগছে আমার। আমার ভাগ্যটাই খারাপ, তোমার মতো মেয়ে যদি আমার সৎ বোনের মেয়ে না হয়ে যদি অন্য কারো মেয়ে হতো, হয়তো তোমাকে আমার জীবনসঙ্গী করতাম, কিন্তু কপালটা খারাপ। তাছাড়া আমার জীবনে খুব ইচ্ছা ছিল একটা রাতের জন্য কারো কাছে আমি আমার ইচ্ছেটা, কিন্তু না, সেটা আর কি করে সম্ভব। মামা যখন 2 দিন একই কথা বললো আমার কাছে, আমি তখন ধরে নিলাম হয়তো বা মামার জীবনের এটাই শেষ ইচ্ছা। কারণ মামার শরীরের যে কন্ডিশন, মামা হয়তো বা কখন পরকারে চলে যায়। কারণ মামা হঠাৎ করে কোনো উত্তেজক কথা বা বড় কিছু মানে কষ্টের কোনো কিছু তার মধ্যে এতটা রিয়াক্ট করতে পারে বলে ডাক্তার তাকে সবসময় ঠান্ডা মস্তিষ্কে থাকতে বলছে, তাকে কোনো টেনশন দেওয়া যাবে না। তাই মামাকে আমি এমন কথা বলে তাকে কষ্ট দিব না, যাতে মামার ভিতরে কোনো মানে কষ্ট দেয় বা সে আবারও স্টক করে। কারণ সে যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। না, মামার কথার অবাধ্য হওয়াই যাবে না। যদি মামা আমাকে এরকম করে বলে, একটা দিন কি আমি মামাকে এই ধরনের কিছু এটা ভাবতে ভাবতে বললাম, মামা যাই তাহলে, এখন আমি আমার রুমে যাই। এই তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে তখন একটা চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এখন পড়াশোনা করে তো বেশ আগে গেছি। তখন মামা বলল, তুমি চাকরির চিন্তা করো না, চাকরি আমি তোমাকে যদি আকাশ থেকে কিনে নিয়ে এসে দিতে হয় তবুও দিব, তোমাকে ভালো পোস্টে আমি ডাক্তার বানিয়ে ছাড়বো, তুমি এই নিয়ে চিন্তা করো না তো। যেন আমার মনটা আরও খুশিতে ভরে গেল। বলছে, শোনো, তাহলে কি রিতা, আমার জীবনের একটাই শখ ছিল, সেটা কি কখনোই পূরণ হবে না? আমি বললাম, সেটা আমি কি করে বলবো,
তাছাড়া আজ পর্যন্ত আমি আপনার কোনো কথার অবাধ্য হইনি। আমি বুঝতে পারি আপনার ইচ্ছেটা। সেটা কি আপনার জীবনে একটা জিনিস সব? মামা বলল, হ্যাঁ রিতা, সেটা আসলে আমার জীবনে একটা দিনই। যদি কেউ আমার আশাটা পূরণ করত, হয়তো বা এই জীবনে আমি মরেও শান্তি পেতাম। মামার কথায় আমি খুব মনের কাছে কষ্টই পেলাম, খুব আশ্চর্য হয়ে গেলাম। তারপরে হঠাৎ করে আমি মামাকে বললাম, ঠিক আছে মামা, এটা দেখা যাবে, ছাড়ুন তো, এই নিয়ে এত চিন্তা করবেন না। তখন মামা বলল, তাই? তাহলে কি আমি আর চিন্তা করব না? আমার আশা কি তাহলে তুমি কোনোদিন হলেও পূরণ করবে তো? তখন আমি বললাম, হ্যাঁ, হয়তো বা পূরণ হতে পারে, কারণ আপনি আমার জন্য এত কিছু করছেন, আর আপনার মনের একটা আশা আমি অপূরণ রাখবো? যা আছে কপালে। যা হোক, সময় সুযোগ বুঝে হঠাৎ করে আমি নিজের থেকে একদিন খুব সাজুগুজু করলাম। তারপরে ঠিক ওই রকম মামা যে সময় ঘুমানোর অভ্যাস, মানে মামা রাত 12টা না বাজলে ঘুমাতো না। রুমে টেলিভিশন ছেড়ে সে নাটক, সিনেমা এটা সেটা দেখত একা একা, কারণ তার একলা জীবন। সে আর কি বা করবে? তার এত টাকা পয়সা থেকেই বা কি হবে? তার মনের মধ্যে যে একটা চাপা কষ্ট, এইটা আমি বুঝতে পেরেছি। আর তাছাড়া সে আমার জন্য এত কিছু করছে, আমি কি একটা দিন তাকে এটা করতে পারবো না? এটা মনের কাছে আমার বড্ড খারাপ লাগলো। যদিও অসম্ভব একটা কথা, আমি সম্ভব করেই ছাড়বো। প্ল্যান করে আমার ইচ্ছা মতো আমি সাজুগুজু করে আমি তার রুমে হঠাৎ করে ঢুকে পড়লাম। তাকে চমকে দিলাম। সে আমাকে দেখে এতটাই খুশি। আমি বললাম, শোনো বাবা, এত খুশি হওয়ার আগে তোমাকে একটা কথা বলি। প্রতিদিন তো তোমাকে ওই কথাটা মনে করে দিই, তুমি কি তোমার ওষুধটা খেয়েছো? মা বলছে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এই বলে সে এক গ্লাস জল ভরে ওষুধটা তাস করে খেয়ে নিল। তার হাড়ের সমস্যা তো, তা না হলে সে অসুস্থ হয়ে যাবে। তারপরে আমাকে দেখে সে ভীষণ মুগ্ধ, কি যে খুশি। বলছে, শোনো রিতা, আজকে রাতটা তুমি আর আমি এখানে গল্প করেই কাটিয়ে দেব। দেখো, তুমি আমার বন্ধু বান্ধবের মতো, খুব ফ্রি হতে চাই তোমার সাথে। তুমি আমাকে সম্পর্কের টানে টেনো না। আমি বলবো, আচ্ছা ঠিক আছে। কালকে তাছাড়া কলেজ ছুটি, আগামীকাল শুক্রবার, আমার কোনো সমস্যা হবে না। মামা বলল, ঠিক আছে, তাহলে সোফাতে বসো। আর যদি পারো দুজনের জন্য 2 কাপ কফি করে নিয়ে আসো তো। আমি বেশ খুব সুন্দর হাতের কফি করে নিয়ে এসে মামার সামনে পরিবেশন করলাম। ওই রাত্রে চুটিয়ে মজা করলাম, কফি খেলাম আর টেলিভিশন দেখলাম। আর মামার জীবনের যত কষ্টের কথা আমি তাকে চিরা করে করে কথাগুলো বের করে আমি শুনতে লাগলাম। তার মনের অবস্থানটা আমি বুঝতে লাগলাম। তারপরে হঠাৎ করে তার যেন আমি কাছের একটা মানুষ, বন্ধুতে পরিণত হতে লাগলাম। তারপরে তাকে আমি মানসিকভাবে মানে একটু সহযোগিতা করতে লাগলাম, যাতে সে চিন্তামুক্ত থাকে। এটাই ছিল আসলে আমার মূল উদ্দেশ্য। এক পর্যায়ে তার এত কাছাকাছি আমি চলে গেলাম, মামার একটা আপত্তির জন্য আমার কাছে থেকেই গেল। মামা হঠাৎ করে রাত যখন প্রায় 3টে বেজে গেছে বলল, মামা হয়েছে, বাড়ির লোকজন উঠে পড়লে তখন কি ভাববে? আমি একটা যুবতী মেয়ে, তাছাড়া আপনার একটা অবিবাহিত ছেলে। তখন মামা বলল, আরে তাতে কি হয়েছে? কেউ এটা কিছু মনে করো না, তুমি চিন্তা করো না তো, বসো এখানে। শুধু যায় যায় বলে, আর কি কখনো আমি তোমাকে ডাকবো? তাছাড়া আমার শরীরের যে কন্ডিশন রে বাবা, কি হয় কখন কি হয় আমি জানি না। শোনো, তোমাকে একটা কথা বলি, আগামী রবিবারে ব্যাংক খুললে তুমি আমার সাথে একটু ব্যাংকে যাবে। ব্যাংকে অনেক টাকা রাখা আছে, আমার কেউ এত টেক কেয়ার এই জীবনে করেনি। তুমি যখন আমার এত কাছাকাছি, তাছাড়া এতটা আমার টেক কেয়ার করছো, তাই আমি হয়তো আরো 2 দিন বেশি আছি। জানি না ভবিষ্যতে কি হবে, আমার এই টাকা পয়সার মালিক কে হবে। আমার বৃদ্ধ বাবা মা, সে আজ আছে তো কাল নেই। ছোট ভাই আর বউ, তাদের উপর আমি এতটা সন্তুষ্ট না। তাই ঠিক করেছি, আমার অর্থ প্রপার্টি যা আছে আমি তোমার নামে সব লিখে দেব। আমি বললাম, তাই বলে আমি? আমার নামে কেন? বলছে, তাহলে কাকে দিব তুমি বলো, কাকে দিব? কে আছে আমার? এখন তো আপন বলতে যে আমার মনে হচ্ছে তুমিই আছো, কারণ এই রাত গভীরে তুমি আমার পাশে থেকে আমার মানসিক অবস্থার পরিবর্তন করছো, আমাকে হাসি খুশি রাখছো।
তাই তো হয়তো আমার মনটা ভালো, বুকের ব্যথাটা যন্ত্রণাটা নেই, আমি ভালো আছি, আমাকে বাঁচতে তুমি সহযোগিতা করছো। আমি বললাম, মামা প্রয়োজনে আমি জীবনে আইবুড়ো থেকে যাব, আমি কোনোদিন পরের ঘরই করবো না, তবুও সারা জীবন আমি তোমার এতটা টেক কেয়ার যেন করে যেতে পারি। তোমাকে আমার জন্য বাঁচতেই হবে, কারণ তুমি আমার জীবনে এতটা অবদান দিয়েছো, এতটা কিছু করছো, এত টেক কেয়ার করছো, আমি কিছুতে এই ঋণ শোধ করতে পারবো না, হয়তো আমি বিয়েই করবো না, তবুও আমি তোমার সেবা করতে চাই। যেহেতু তোমার শারীরিক যে কন্ডিশন, পরের মেয়েকে নিয়ে এসে যেহেতু তুমি বিয়ে করতে পারবেই না বা ঘর করতে পারবেই না, তাহলে অন্তত আমি তোমার বন্ধু হয়েই পাশে থাকি, তাতে সমস্যা কি? মামা হেসে দিয়ে বলল, তুমি কি এত বড় ত্যাগ তোমার জীবনে করতে পারবে? এই যে কথাটা বলছো, তুমি কোনোদিন পরের ঘরই করবে না, আমার জন্য এত জীবনের এত বড় একটা শখ তুমি ত্যাগ করতে পারবে জীবন থেকে? আমি বললাম, হ্যাঁ মামা, যে আমার জীবনের জন্য এত কিছু করতে পারে, তার জীবনের সমস্ত উপার্জনের টাকা আমার নামে লিখে দিতে চাইনি, একদম এক কথায় তার জন্য আমি এতটুকু করতে পারবো না? তখন মা বলল, সত্যি তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমার তারিফ করতে হয়, তোমার প্রশংসার শেষ নেই, আমি তোমাকে যা বলবো তুমি আমার কথার অবাধ্য হবে না। রবিবারে আমার সাথে ব্যাংকে যাবে, আমার সমস্ত উপার্জনের অর্থ আমি ব্যাংকে রাখছি, এটা তোমার নামে আমি সম্পূর্ণ লিখে দেব, তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এটা তুমি কাউকে শেয়ার করবে না। আমার আপনজন বলতে পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে মারা যায়, আমার বাবা আর একটা কাজ করে, আর সেই ঘরেই আর একটা ছেলে মেয়ে হয়। আমার ওই যে ছোট বোনটা মা, আরেকটা হচ্ছে সেটা চলে যায়, মানে সেটা হচ্ছে তোমার মা, আর হচ্ছে মানে আমার বড় বোনটা, আর ছোট ভাইটা সেটা হচ্ছে দেখো তার অবস্থানটা কি। তো ওই বোনটাই হচ্ছে এখন সে আমাকে কখনো সৎ ভাই হিসাবে দেখেনি, তাই হয়তো সেই গুণে আমি তোমাকে নিয়ে এসে লেখাপড়া করার দায়িত্বটা নিয়েছি। আজকে হয়তো তোমার মন মানসিকতা, তাছাড়া তোমার এই এত ফ্রেন্ডলি সম্পর্ক, তোমার সব কিছু মিলে আমি মুগ্ধ, তাই একমাত্র তুমি এটা অধিকার হওয়ার যোগ্য। আমি মামার কথাই যেন মুগ্ধ হয়ে গেলাম। রাত শেষের দিকে তখন মামাকে বললাম, মামা তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি, সেটা কবে পূরণ করবে? বলছে সেটা পরে দেখা যাবে। আর শোনো, তুমি এটা খারাপভাবে নিও না, আগামীকাল শুক্রবার শনিবার, দুদিন বাদে রবিবার আমার সাথে যাবে তো ব্যাংকে? আমি বললাম, ঠিক আছে, এত করে যখন বলছো অবশ্যই যাব। তারপরে রবিবারে আমি কলেজ ফাঁকি দিয়ে মামার সাথে মামার বিজনেস অবস্থানে গেলাম। তারপরে আমাকে সেখান থেকে ব্যাংকে নিয়ে গেল, আমার অ্যাকাউন্ট খুললো। আমার অ্যাকাউন্টে মামার অনেক টাকা ছিল, জানি না কত টাকা, সে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। বলল, আজ থেকে এর সমস্ত উপার্জনের টাকার মালিক তুমি, আমার যখন যা লাগবে আমি তোমার কাছ থেকে প্রয়োজনে চেয়ে নেব। কতটুকু বিশ্বাস তুমি আমার কাছে অর্জন করেছো রিতা? আমি মামার কথাই যেন দিন দিন মুগ্ধ হয়ে যাচ্ছি, যে সে আমাকে এতটা বিশ্বাস করে, এতটা তার কাছে আমি বিশ্বাসী যে একটুও সে আমাকে এত কিছু দিতে দ্বিধাবোধ করলো না। হায় রে, মানুষ, এমন মানুষ পৃথিবীতে এখনো আছে। তারপরে আমি বাড়িতে চলে আসলাম। আসার পথে মামা আমাকে নিয়ে মার্কেটে গেল, বলল, তোমার পছন্দের যত কিছু আছে তুমি নাও। হঠাৎ করে আমার একটা জিনিসের কথা মনে পড়ে গেল, আমার ব্রা শেষ হয়ে গেছিল, আমি বড় হয়ে উঠছি, এটা তো ব্যবহার করি, একটা মেয়ে ছেলে মানুষ। মামাকে বললাম, মামা তুমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি ওই কসমেটিক্সের দোকান থেকে আমার গোপনে একটা জিনিস, নিজের ব্যবহারের জিনিস কিনে নিয়ে আসি। মামা হেসে দিয়ে বলছে, ও ব্রা কিনবে তো, বুঝতে পারছি, এটা লজ্জার কি আছে, তুমি যদি আমার কাছে স্লিপ ধরায় দিতে এটা, তাও তো আমাকেই এটা কিনে নিয়ে যেতে হতো। কিসের বন্ধুত্ব করছো তুমি, এই কথা বলতে লজ্জা পাচ্ছ? আসে তো, এখান থেকে নাও, এখানেই আছে। এই দোকানদার সাহেব, দেখো তো, 1 ডজন, খুব সুন্দর হরেক রকম কালার দেখে, এই সাইজ কত? আমি মুখে বলতে লজ্জা পারলাম, লিখে দিলাম। ওইটা দোকানদারকে দিয়ে সে 1 ডজন ওইটা কিনে আমার জন্য দিয়ে দিল। আমি লজ্জায় মুখটা নিচের দিকে কুয়ে খুব লজ্জা পেলাম এবং এটা নিয়েই ব্যাগে রাখলাম, বাড়িতে চলে আসলাম। তারপরে
সেদিন রাত্রে মা আমাকে ডাক দিল, বলছে, রিতা, কি এখন খুশি তো তুমি? দেখো, তোমার ভবিষ্যতে কোনো কিছু চিন্তা করতে হবে না। তাছাড়া তুমি বড় মাপের একটা সম্মানজনক চাকরিও পাবে। লেখাপড়া করে যে পর্যায়ে চলে গেছো, সামনে তোমার পরীক্ষা, রেজাল্ট যেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হও তুমি, এটা আমি তোমার কাছে আশা করি। আমি বললাম, হ্যাঁ মামা, আমি যেন তোমার আশা পূরণ করতে পারি, তুমি আশীর্বাদ দিও আমাকে। ও মা বলল, ঠিক আছে, আমার আশীর্বাদ সবসময় তোমার জন্য আছে। তাছাড়া আমার মন মানসিকতা তো তুমি জানোই রে বাবা, বোঝে না এত কিছু করছি, আর তোমার জন্য কি আমি বা করবো না? আমি মামার কথায় খুব খুশি হলাম। হঠাৎ করে মামার কাছে আমি প্রশ্ন করে বসলাম যে, বাবা, শরীরটা কেমন যাচ্ছে তোমার? মামা বলছে, আজকে খুব একটা ভালো লাগছে না। আমি বললাম, ওষুধটা কি খেয়েছো? বলছে, এই দেখো, আমি ভুলেই যাই বারবার, আর তাছাড়া 2-1 দিন আমার মনে থাকে না। আমি তোমাকে বলে নিয়ে তুমি রাগ করবে বলে। তারপরে মামা যেন আমার সামনেই তার বুকের ব্যথার জন্য ওষুধটা খেয়ে নেয়। যা হোক, এইভাবে চলতে চলতে 2-1 দিন বাদে হঠাৎ করে মামার আর সে কথা মনে নেই, ওষুধ খাওয়ার কথা। তখন রাত প্রায় 3টা বা 2টা বেজে গেছে। আমি আমার রুমে পড়াশোনা শেষ করে অনেক রাত্রে ঘুমিয়ে পড়ছি। সামনে পরীক্ষা, বেশ রাত জেগে পড়াশোনা করতাম। ফ্যানের শব্দে বাইরের কোনো আওয়াজ আমার কানে আসে না। মামা পাশের রুমে ঘুমাতো। মামা ওই রাত্রে বেশ কয়েকবার আমাকে ডাকাডাকি করছে, রিতা রিতা বলে। হয়তো বা আমি ঘুমের আলসে শুনিনি, গভীর ঘুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায়। তারপরে দেখে মামা ওইরকম রিতা রিতা বলে ডাকার আওয়াজ। আমি দরজা খুলেই অমনিতেই মামার রুমে প্রবেশ করলাম। বলো, মামা, কি হয়েছে? বলছে, অনেক সময় ধরে তোমাকে ডাকাডাকি করছি, তুমি এতটা ঘুম পাতে পারো? আমি বললাম, মামা, সামনে আমার ফাইনাল পরীক্ষা, তাছাড়া আমি অনেক রাত জেগে পড়াশোনা করে ঘুমিয়েছি, একটু গভীর ঘুমিয়ে পড়ছিলাম মামা। কখন চোখে ডাকছো আমাকে? বলছে, বেশ কয়েকটা ডাক দিয়েছি। আজকে জানো রিতা, রাগ করো না তুমি, রাত্রে আমার ওষুধ খাওয়ার কথা একদম ভুলে গেছি। আর গতকালকেও আমি খাওয়ার কথা মনে ছিল না। ব্যবসা প্রপার্টি সামলাতে এত কিছু আমার মনে থাকে না। তাছাড়া টেনশন করতে চাইনি আমি। শত টেনশন যেন আমাকে জড়ো করে আমাকে অনেক সবসময় প্যারার মধ্যে রাখে। কি করি বলতো? আজকে বুকের ব্যথাটা একটু বেড়েছে, শ্বাস প্রশ্বাস ঘন ঘন নিচ্ছি, জানটা কেমন যেন অস্থির হয়েছে, জানি না আমার কি হবে। তখন আমি বললাম, তাই নাকি? তাহলে এতটা খারাপ লাগছে? বুদ্ধি করে একটা ফোন করলেও তো পারতো, ফোনে রিংটোন বাজলে তো আমি উঠে পড়তাম। তাছাড়া আমার রুমের ফ্যানের ঘর ঘুরে আওয়াজে তোমার কথা আমার কান অব্দি পৌঁছায়নি মামা, কিছু মনে করো না। তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও তো। তাড়াতাড়ি করে মামার যেন ডাক্তারের দেওয়া সেই ওষুধটা আমি তাড়াতাড়ি সিঁড়ি বের করে দিলাম। মামা খেয়ে নিল। বলো, এটা খেলেই কি এই মুহূর্তে এত বড় ব্যথা ভালো হবে? আমি জানি না, আমার খুবই খারাপ লাগছে। কি হবে? মনে হয় আমার সময়টা ঘুরিয়ে আসছে। রিতা, তুমি আমার একটু পাশে বসো। তখন মামার কথাই যেন আমি খুবই মনটা আমার খারাপ হয়ে গেল। আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তার যেন ঘন ঘন নিঃশ্বাস নেওয়া আর সব কিছু মেলে আমার কাছে কেমন যেন অন্যরকম লাগছিল। আমি কি করি ভেবে তাড়াহুড়ো করে রান্না করে যায় সরষার তেল রসুনের তেল একটু গেজা গেজা করে হালকা কুসুম কুসুম গরম করে মামার বুক পাশে মালিশ করতে লাগলাম। মামা যেন একটু পরে বলছে, রিতা, তুমি এইরকমটা কি করে জানলে? আমার ভীষণ আরাম লাগছে এখন বুক পাশে মালিশ করাতে। তাছাড়া ওষুধটা যে তুমি খাইয়ে দিলে, এখন খুব আরাম পাচ্ছি। আমার অস্থিরতা, বুকের ব্যথাটা আর ঘন ঘন শ্বাস নেওয়া যেন একদম এখন স্বাভাবিক লাগছে। খুব আরাম পাচ্ছি আমি। এখন আমি একটু বেঁচে গেলাম এই যাত্রাটা। যদি তুমি আমার পাশে না থাকতে, দেখো তো একবার চিন্তা করে, ওই অহংকারের ছোট বউটা আর ভাইটা নাক ডেকে ডেকে পড়ে ঘুমায়, একদম আমার খেয়াল করে না। আর আমি কেন বিয়ে করি না এই নিয়ে সবসময় পড়ে আমাকে শুধু খোটা দেয়, অপবাদ করে। কি করব বলো? আর আমার বৃদ্ধ বাবা মা, তাদের কথা কি বলবো? তারা তো ঠিক করে নিজের খেয়ালটাই রাখতে পারে না। তুমি যদি আজকে ভাগ্যিস পাশে না থাকতে,
হয়তো আমার প্রাণটা চলে যেত। আমি মুখ চেপে ধরে বললাম, এ সমস্ত অলক্ষণের কথা বলতে নেই মামা। হয়তো উপরওয়ালা তোমার কাছে আমাকে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যা হোক। মামা আমার হাতটে ধরে যেন কেঁদে ফেলার উপক্রম। তার চোখের কোণে একটু মৃদু মৃদু জল জমে গেছে। আমি তার অবস্থানটা বুঝতে পারি। আমি তাকে বললাম, মামা তুমি উঠে বসো তো। ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে বললাম, মামা এখন কেমন লাগছে তোমার? আর চোখের কোণে জমে আসা জলটা আমি নিজে হাতে ওড়না দিয়ে মুছে দিলাম। মামা যেন আরো কেঁদে ফেলল। আমি আবারও তার চোখের জল মুছটা নিজের ওড়না দিয়ে মুছতে মুছতে বললাম, মামা খাচ্ছ কেন? বলছে, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি নিজের ওড়না দিয়ে বেশ মা যেমন সন্তানকে নিজের সন্তানের মতো দায়িত্ব নিয়ে এইভাবে যত্ন করে বা কষ্ট পায়, ঠিক তুমিও আমাকে এইভাবে সেবা করছো। আর তোমার প্রত্যেকটা সেবা যেন মনে হয় আমার মায়ের ছোঁয়া হাত পড়ছে আমার গায়ে। ছোটবেলায় মাকে হারিয়ে যেন আমি ভীষণ কষ্টে একদম মগ্ন আছি। খুব খারাপ লাগছে আমার। কোথায় যাই বলো তো? তখন হঠাৎ করে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বললাম, মামা তুমি চিন্তা করো না। তুমি এত প্রেশান হচ্ছে কেন? আমি তো বলছি প্রয়োজনে তোমার জন্য আর আমি কোনোদিনও সংসারই করব না। আমি যেন সারাটা জীবন তোমার এভাবে সেবা করে যেতে পারি। তুমি এত প্রেশান নিচ্ছ কেন? মামা বলল, ঠিক আছে, আজকের থেকে আর কোনো চিন্তা করব না। আমি বললাম, তোমার বই যে বলছিলে মরে যাওয়ার আগে যেন একটাবার আমার ইচ্ছেটা পূরণ হয়, সেটা কবে কি করবে? তখন মামা বলল, আমি কি করে নিজের মুখে সেই কথাটা বলে দিতা তোমাকে? আমার মুখ থেকে বের হচ্ছে না, আর আমার দ্বারা একথা বলাও তোমাকে সম্ভব না। আমি ঠিক বুঝতে পারলাম আসলে মামা আমাকে কি বলতে চাইছে। তারপরে বললাম, আমি বুঝতে পেরেছি মামা। সেটা যেদিন তোমার শরীরের কন্ডিশনটা ভালো যাবে সেদিন আমি তোমাকে ডেকে নেব আমার রুমে। আমি নিজেই পূরণ করব। তারপরে মামার আমি কোনো সিকিউরিটি পাচ্ছিলাম না যে মামার কখন কি হয়। হঠাৎ হঠাৎ মামার এ সমস্ত যে কি হতে লাগলো। হঠাৎ করে মামা যেদিন মনটা খুব ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ তাকে আমি ডেকে নিলাম একদিন আমার রুমে গভীর রাতে। তার ইচ্ছাটা আমি পূরণ করলাম। তাকে কোনো কিছুতে আমি বাধা বা নিষেধ করছিলাম না। তার জন্য এটা সারা জীবনের একটা ইচ্ছা যে সে একটা বিয়ে করবে, তার বউর সাথে সে সঙ্গম করবে বা তার নিজের মনের যত কাল্পনিক চাহিদা আছে সেটা পূরণ করবে। এটা যেন তার সাথে আমি সেটাই করলাম। তারপর থেকে সে আমাকে বলল, এরপর থেকে তুমি আমাকে মায়ের মতো করে সেবা যত্ন করবে, আর কখনো এই কথাটা বা এই ধরনের আপত্তি আর তোমার কাছে আমি করব না। বাস আজকে আমি দারুণ খুশি হয়েছি। তুমি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করেছো রিতা। তার কথায় আমি খুব কষ্ট পেলাম যে আহারে বেচারা, তার শারীরিক যে কন্ডিশন, তার এত টাকা পয়সা আর এত কিছু থাকতেও উপরওয়ালা তার কাছ থেকে বড় মাপের একটা সম্পদ কেড়ে নিয়েছে। তার জীবনে সে বিয়ে করতে পারবে না কোনোদিন। এই যে একটা ছেলের জীবনে কষ্ট, এটা সবচেয়ে বড় কষ্ট। যা হোক, মামা যে কয়দিন বেঁচে থাকলো আমি বিয়ে করলাম না। এরপর যে আমি লেখাপড়া শেষ করে আমি প্যারামেডিক্যালের সমস্ত কিছু কমপ্লিট করার পরে সিনিয়র একটা ডাক্তার বেরিয়ে গেলাম, বড় মাপের ডাক্তার। মা এটা শুনে খুব খুশি হলো। তারপরে মামার চিকিৎসা আমি নিজেই করতে লাগলাম। মামার হার্ট সার্জারি, মামার চিকিৎসা করে যেন মামাকে আমি প্রায়ই একদম সুস্থ করে তুললাম। মামার হার্ট জায়গায় জায়গায় কয়েক রকম ছিদ্র ছিল। বেশ বড় মামের ট্রিটমেন্ট করে আমি যেন এক পর্যায়ে তাকে একদম পরিপূর্ণ সুস্থ করে তুললাম। তার আর কোনো সমস্যা থাকলো না। তারপরে আমি নিজে খুঁজে তাকে একটা বিয়ে দিলাম, কারণ আমি জানি তার জীবনে যেটা ডাক্তার বলেছিল আসলে ঠিকই বলেছিল। তার জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু আমি নিজে যখন ডাক্তার হয়ে মামার নিজ হাতে দায়িত্ব নিয়ে চিকিৎসা করলাম, মামা যেন একদম সুস্থ হয়ে চলল। আর আমার জীবনের প্রথম ইয়েটা ছিল মামার উপর দিয়ে। যখন মামাকে আমি 6 মাসের মধ্যে পুরো সুস্থ করে তুললাম,
মামাকে বিয়ে দিয়ে মামা দাম্পত্য জীবনে সংসার করতে করতে একদম পরিপূর্ণ সুস্থভাবে সংসার করতে লাগলো। তারপরে মামা তার জীবনে মানে সমস্ত ইনকামের উপার্জনের টাকা যখন আমার নামে লিখে দিয়েছিল, যতটা অন্ধবিশ্বাসে, আমিও হঠাৎ করে মামাকে একটা দিন ডেকে তার নামে ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য তাকে ব্যাংকে নিয়ে গেলাম। মামা বলল, না রিতা, এখনও কোটি কোটি টাকার সম্পদ শহরে আমার পড়ে রয়েছে, তোমার ঋণ, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার জীবনে একটা নতুন জীবন দান করেছো, এই টাকা আমি নিতে পারবো না। যা তোমাকে দিয়েছি, তুমি আবারও যে আমাকে এই টাকা ফেরত দিতে চেয়েছো, এটা তোমার বিশ্বাসের জন্য আমি, বা তোমার এই যে নিঃস্বার্থ বা নিয়ে কোনো লোভ নেই, আবারও প্রমাণ করলে যে তুমি একটা মহৎ, অনেক ভালো মনের মানুষ। তুমি বলছো, এতেই আমি খুশি হয়েছি। তারপরে মামা কিছুতেই ওই টাকা নিল না। আর এখন আমি বড় মাপের টাকা রয়েছি, এখন আমার টাকা খায় কে? তারপরে ঠিক আমার লেভেলের দেখে মামার পরেই মামা দেখে শুনে ভালো সোসাইটি প্রপার্টি, শহরের বেশ বিশাল বাড়িবহুল বা টাকা পয়সাওয়ালা মানুষ, বাড়ি গাড়ি সব আছে, সেরকম প্রপার্টি দেখে আমার লেভেলের একটা বড় বাপের ডাক্তার দেখে আমার সাথে বিয়ে দিল। আমি এ সংসার করতে লাগলাম। এদিকে আমার গরিব বাবা মা, তাকে জন্য একদম গরিব রাখলাম না, তাদেরও চলাচল, সংসার এবং সমস্ত কিছু যেন আমি একদম ভরপুর সুন্দর করে গড়ে তুললাম, তাদেরকে আর গরিব থাকতে দিলাম না। আর আমার জীবনেও আমি খুব খুশি ছিলাম। তো বন্ধুরা, গরিব বাবার সংসারে জন্মে হয়তো মা এই বুদ্ধিটা না করলে আমার জীবনটা আজ পাল্টাতো না। মায়ের সৎ ভাই হলে কি হবে? সে যে এত বড় একটা মহৎ মানুষ আমার জীবনে, সে যে একটা এত বড় অবদান রাখলো, আর তার কারণেই আমার জীবনটা আজকে এই পর্যায়ে এত দূর নিয়ে আসতে পারলাম। আজকে তার উপকারের তারিফে আমি তারও এই হয়তো ঋণের ইয়েটা শোধ করতে পারবো না। তো আজকে আমিও খুশি, বা আমাকে নিজ হাতে সে ডাক্তার বানিয়ে তার চিকিৎসা করে যে তাকে ভালো করতে পেরেছি, সেও জীবনের একটা নিশ্চয়তা পেয়েছে, এর জন্য আমিও খুশি, খুবই খুশি যে হয়তো তার অবদানের জন্য আমি তার জীবনে একটা কিছু করতে পারলাম। যা হোক বন্ধুরা, এই গল্পটি আজ এ পর্যন্তই ছিল। তা আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয় মানুষটার কাছে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা একদম কাল্পনিকভাবে আমার নিজ হাতে লেখা আর নিজ কণ্ঠে আমি পরিবেশন করলাম তোমাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য। এইটা কাউকে উদ্দেশ্য করে নয়, বা কেউ আমার কথায় কষ্ট পাবে এইরকম উদ্দেশ্য করেও নয়। কাউকে হ্যারেস করা বা কষ্ট দেওয়া আমার কোনো মনের ইচ্ছা নেই। এটা আমার নিজের ইচ্ছায় লেখা, বা আমার সম্পূর্ণ একদম ইচ্ছেটাই হচ্ছে তোমাদেরকে বিনোদন দেয়া, আনন্দ দেয়া, বা কোনো কিছু গল্পের বিনিময়ে কোনো কিছুকে তুলে ধরা। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যা হোক, সব সময় আমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।